হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেই গল্পটির নাম মকরচন্দ্র, লিখেছে তিতাস দাস। চলো শুরু করা যাক। যে সময়ের কথা বলছি তখন দেশ সবে স্বাধীন হয়েছে, তাই সরকারি অফিসের বিভিন্ন নতুন নতুন বিভাগে নিয়োগের ভীষণ ধুম। পেটে কলেজ পাস বিদ্যে থাকায় আমারও চাকরি জোটাতে তেমন কষ্ট হলো না। চাকরিটি যেমন তেমন নয়, সরকারের জুওলজিক্যাল সার্ভে বিভাগে জমি জরিপের তদারকি করার কাজ। তবে আমার নিয়োগ হলো দেশের একেবারে পূর্ব প্রান্তে উত্তর পূর্ব ফ্রন্টিয়ার এজেন্সিতে, যা পরবর্তীকালে অরুণাচল প্রদেশ নামে পরিচিত হয়। প্রথমটায় বাড়ি থেকে এত দূরে একলা থাকতে হবে ভেবে মুষড়ে পড়লেও সেখানে গিয়ে চোখ ও মন দুই জুড়িয়ে গেল। যেখানে পোস্টিং হলো জায়গাটি ছিল তখনকার সাদিয়া ফ্রন্টিয়ার নামের ডিভিশনের মায়োদিয়া পাশে। পাহাড়ের গায়ে গায়ে কিছুটা করে সমতল জায়গা পরিষ্কার করে একটি ব্রিটিশ ধাঁচের বাংলো তৈরি করা হয়েছে। বাংলোর জানলা খুললেই চোখে পড়ে পাহাড়ের ঢাল ভরা পাইন, দেবদারু, শাল, আরও কত কত আকাশছোঁয়া গাছ। আর তারও সামনে বরফে ঢাকা মিশমি পাহাড়ের রেঞ্জ। সকাল হলে আরদালি ও কয়েকজন কর্মচারী নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়া, আর দিনের শেষে আলো থাকতে থাকতে বাংলোয় ফিরে আসা ছিল আমার কাজ। কোনো কোনো সময় বেশি গভীর জঙ্গলের মধ্যে গেলে বা পাহাড়ের উপর দিকে উঠলে তাঁবু ফেলেও কিছুদিন করে থাকতে হতো। সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর জীবন। ধীরে ধীরে আমার মতন মফস্বলের ছেলেও কয়েক মাসের মধ্যে ঘর ছেড়ে আসার দুঃখ ভুলে গেল। দোষের মধ্যে কেবল একটি, কথা বলার লোক পাওয়া যায় না। পাহাড়ের কোলের হুনলি গ্রাম থেকে সরকারি বাংলোগুলো একটু দূরে এবং বেশি উঁচুতে থাকায় প্রয়োজন না পড়লে গ্রামের লোকের সঙ্গে কথা বলার সুযোগ হতো না। এমন সময় আমার সঙ্গে আলাপ হলো ম্যাকফার্লান সাহেবের। পুরো নাম জোসেফ ডি ম্যাকফার্লান। ঠিক কেমন করে তার সঙ্গে আলাপ হয়েছিল সে কথা আর মনে নেই। তবে সাহেব ছিল হাতে গোনা সেই সাদা চামড়ার মানুষদের মধ্যে একজন, যারা জাতে ইংরেজ হলেও ভারতবর্ষকে সত্যিকারের ভালোবেসেছিল। সেই কারণেই বোধহয় দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও সে এখানেই থেকে গেছে। আমার সঙ্গে যখন তার আলাপ হলো তখন সে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট অফিস থেকে অবসর নিয়েছে। সাহেব ছিল অকৃতদার, ফলে বয়সের বিস্তর তফাৎ থাকা সত্ত্বেও সাহেবের সঙ্গে আমার বেশ সখ্য গড়ে উঠল। জানলাম এখানে আসার আগে সে কিছু বছর কলকাতার বুকে কাজ করেছিল, তাই ভাঙা ভাঙা বাংলায় তার সঙ্গে আমার বেশ গল্প চলত। সাহেব এখানে 20 বছর চাকরি করায় এই অঞ্চলের প্রায় কোনো কিছুই তার অজানা ছিল না। গরম কোকো, কফি বা ওভালটিন সহযোগে তার বাংলোর সামনের বড় বারান্দায় বসে এসব আঞ্চলিক গল্প বা সাহেবের অভিজ্ঞতার কথা ক্রমে ক্রমে আমায় সময় কাটানোর রসদ হয়ে উঠল। ঝলমল আলোয় রোশনাইয়ের কলকাতার বুকে শুনলে গল্পগুলো হয়তো নিতান্ত খেলো মনে হতো, কিন্তু পাহাড়ের কোলে এমন ধারা দুর্গম অঞ্চলে সেসব গল্পকে সত্যি বলে বিশ্বাস করতে বিশেষ কষ্ট হতো না। একদিন কথায় কথায় সাহেবকে বললাম, 3 দিন আগে দুপুরবেলায় হঠাৎ ভূমিকম্প হলো, খেয়াল করেছিলে? সাহেবের দিক থেকে কোনো উত্তর এলো না দেখে আমি আবার বললাম, আসলে আমি এর আগে কখনো ভূমিকম্প অনুভব করিনি, তাই সেদিন বেশ চমকে উঠেছিলাম। এবারেও কোনো উত্তর না পেয়ে তার মুখের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সাহেবের ফ্যাকাশে মুখ দেখে আমার মনে হলো সে ভয় পেয়েছে। ম্যাকফার্লান ভয় পেয়েছে? যে লোক একসময় সরকারি অফিসের কাজ করতে গিয়ে নির্ভয়ে বুক চিতিয়ে বুনো আদিবাসীদের হাতাহাতি থামিয়েছে, সেই লোকের আবার ভয় কিসের? একটুক্ষণ পর সাহেব বললেন, রায়, তুমি মকর মানে জানো? হঠাৎ এমন অদ্ভুত প্রশ্নে থতমত খেয়ে গেলাম। বললাম, মকর বলতে তুমি কি মকর রাশির কথা বলছো? সে ঘাড় নেড়ে বলল, না, আমি বলছি ক্রোকোডাইল বা কুমিরের কথা। হ্যাঁ, মকর কথার অর্থ সেটাও হয় বটে। আমাদের পুরাণে
মকর নামে এক প্রাণীর কথাও আছে, কিন্তু তুমি হঠাৎ কুমির নিয়ে পড়লে কেন? আর এমন পাহাড়ি জায়গায় কুমির আসবে কোথা থেকে? সাহেব আবার আমার কথার উত্তর না দিয়ে আনমনে আরো দুবার চুরুট টান দিল। ভকভক করে কতকটা ধোঁয়া ছাড়ার পর তার হাবভাব দেখে মনে হলো সে যেন কিছুটা সহজ হতে পেরেছে। তুমি বোধহয় ভাবছ বুড়োর মাথাটা নিশ্চয় গেছে, না হলে ভূমিকম্পের কথা শুনে কুমিরের কথা কে বলে? হেসে বললাম, তোমার মস্তিষ্ক বিকৃতির কথা না ভাবলেও অবাক হয়ে যে হয়েছি সে কথা অস্বীকার করছি না। আচ্ছা রায়, তুমি তো এখনো এ অঞ্চলে নতুন, তবু এ কথা নিশ্চয়ই তোমারও জানা যে হিমালয়ের এসব দিকে মাঝে মাঝেই অল্প স্বল্প ভূমিকম্প হয়। আমি উত্তরের মাথা নাড়লাম। কিন্তু এটা বোধহয় জানো না যে তোমার মতো ভূতাত্ত্বিকদের কাছে ভূমিকম্পের জটিল সব ভৌগোলিক কারণ থাকলেও আদিবাসীদের কাছে কিন্তু নানা রকমের অজানা কাহিনী শোনা যায়। আমি এবার গল্পের গন্ধে উৎসাহী হয়ে বললাম, সেটা কি রকম? ব্যাপারটা বলি শোনো। তোমায় আমি আগেও বলেছি যে চাকরির কাজ ছাড়া আমি নিজের শখেও এ অঞ্চলে পায়ে হেঁটে অনেক ঘুরেছি। ফলে প্রাকৃতিক শোভা দেখবার সঙ্গে সঙ্গে নানান সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলাপ হয়েছে অনেক। একবার এরকমই এক অতি বৃদ্ধ আদিবাসীর কাছে নর্থ ইস্ট ইন্ডিয়ার পাহাড়ি রেঞ্জ নিয়ে অদ্ভুত এক প্রাণী বা দানবের গল্প শুনেছিলাম। সেই প্রাণীর সঠিক কোনো নাম নেই। মাকড়, মগর, মকর ইত্যাদি অনেক নাম শোনা যায়। সেই বৃদ্ধ আদিবাসী আমায় বলে, অনেক চাঁদ আগে মিশমি পাহাড়ে অসভ্য জঙ্গলি জাতির বাস ছিল। তাদের মতে কোটি কোটি বছর আগে দেবতারা যখন পৃথিবী তৈরি করেন তখন পৃথিবীর বুকে মকর বাস করত। সে যে কোথা থেকে এলো কেউ জানে না। কেউ কেউ বলে তার বয়স নাকি পৃথিবীর চেয়েও বেশি। মকরের দেহের বর্ণনাও ছিল বেশ অদ্ভুত। পাথরের তৈরি আশে ঢাকা সারা দেহের অনেকটা কুমিরের মতো হলেও তার পিঠে ছিল মাছের মতো পাখা, খারাপ পাখনা। আবার এমনিতে চার পেয়ে হলেও সে প্রয়োজনে পিছনের দু পায়ে ভর দিয়ে দাঁড়াতে জানত। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল মকরের আকার। নিজের লেজ দিয়ে সে সারা পৃথিবীকে পাক দিয়ে ধরে থাকত। সদ্য তৈরি করা পৃথিবীতে এমন একটি দানব থাকায় দেবতারা আর কিছুই সৃষ্টি করতে পারছিলেন না। কারণ তারা যাই সৃষ্টি করতেন মকর সেসব হয় খেয়ে ফেলত, না হয় ধ্বংস করে দিত। ক্রমে ক্রমে সে এমন শক্তিশালী হয়ে উঠল যে দেবতারা পৃথিবী ছেড়ে চাঁদ নামের একটি ছোট গ্রহ তৈরি করার কাজে মন দিলেন। কিন্তু চাঁদ তৈরি হওয়া মাত্র মকর দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের বিশাল দুই চোয়ালের মাঝে চাঁদকে গ্রাস করল। এই দেখে দেবতারা ভয়ানক ক্রুদ্ধ হয়ে মকরকে মেরে ফেলতে চাইলেন। কিন্তু মকর ততদিনে আকারে আরও অনেক বড় হয়েছে। অনেক কষ্টে মকরের গ্রাস থেকে উদ্ধার করা গেলেও চাঁদের গায়ে তার দাঁতের দাগ রয়ে গেল। এরপরেই তার সঙ্গে দেবতাদের যুদ্ধ শুরু হয়। সহস্র বছর ধরে চলা ভয়ানক যুদ্ধের পর নাকি দেবতারা শেষ পর্যন্ত মকরকে পরাস্ত করতে সক্ষম হন এবং তাকে চিরকালের জন্য পৃথিবীর মাটিতে মিশিয়ে দেন। এসব তুমি বিশ্বাস করো? সাহেব থামতেই প্রশ্ন করলাম আমি। সাহেব উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, জঙ্গলে প্রসপেক্টিং করতে গিয়ে বহু পুরনো সিঁদুর বা ফুলের রং মাখানো বড় বড় পাথর দেখেছ কখনো? এবার আমি আশ্চর্য হয়ে গেলাম। আজ পর্যন্ত আমি তো কারোর সঙ্গে এই নিয়ে আলোচনা করিনি। সাহেবও সে পাথরগুলো দেখেছে নাকি? তা দেখেছি, কিন্তু আমার আর্দালিকে জিজ্ঞেস করলে সে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি। সেটাই স্বাভাবিক। ওগুলো যে কত যুগ আগের সাক্ষী তার ঠিক নেই। সত্যি মিথ্যের কথা জানি না, তবে আমি এখানে এসে থেকেই ওরকমই দেখেছি। আসলে বন্য উপজাতিরা ওইভাবে মকরের পুজো করত। মকরের পুজো? হ্যাঁ, তার কারণ যুদ্ধে হারলেও মকরের মৃত্যু হয়নি। দেবতারা মকরকে শুধু চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তার পিঠের খাড়া পাখনা
থেকেই তৈরি হয়েছে এই পাহাড়গুলো। সামনের দিকে আঙুল তুলে ম্যাকফারলান বললেন, এই যে রোজ মিশমি পাহাড় দেখতে পাও, তার জঙ্গলি নাম হলো মক্রাফল, যার ঠিকঠাক মানে করলে দাঁড়ায় মকরের পিঠ। উপকথায় বলে সে এখনও মাঝে মাঝে জেগে ওঠে, বিশেষ করে কোনো কোনো পূর্ণিমার রাতের আকাশে ভরা চাঁদ এখনও মকরকে তার অসমাপ্ত ক্ষুধার কথা মনে করিয়ে দেয়। তার নড়াচড়াই হলো এখানকার মাটি কেঁপে ওঠার কারণ। এমন অদ্ভুত গল্প এর আগে কখনো শুনিনি। চুপ করে বসেছিলাম। সেই দেখে সাহেব বললে, দেখো রায়, এইসব আদিবাসী বা উপজাতির ঠাকুর তোমাদের দেবদেবীর মতো নয়। এদের কাছে ভয়ই সব। মকর যাতে আর না জেগে ওঠে সেই ভয়ে অসভ্য বুনো আদিবাসীরা মকরের পুজো করত। পোস্টিং হয়ে এসে থেকে বহুবার রাতের বেলায় মিশমি রেঞ্জের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি, অথচ আজ এ দৃশ্য ভালো লাগলো না। উল্টে কেন জানি মনে ভয়ের উদ্রেক হলো। সাহেবের কাছে এই অঞ্চলের উপকথা বা অলৌকিক গুজবের কথা আগেও অনেক শুনেছি, কিন্তু চাঁদের গায়ে দাগ রেখে ঘুমিয়ে থাকা দানব, এমন কথা শুনিনি। সেদিন সাহেবের সঙ্গে আর এই বিষয়ে কথা হলো না। বেশ রাত হয়েছিল, তাছাড়া সাহেবও কেমন চুপ করে গেছিল। একলা নিজের বাংলোয় ফিরে আসার সময় মিশমির দিকে আর তাকালাম না। অঘটনটা ঘটল মাস 6 পরে। সাহেব তখন কিছু মাসের জন্য নিজের দেশে গেছে। আমারও তখন কাজের খুব চাপ। সেদিন সকালেই কুন্ডলি গ্রামের অফিসে স্বাধীনতা দিবস উদযাপন করে বিকেলবেলা বাংলোয় ফিরছি। রাতে খাওয়ার পর আমার মনে হলো একটু পায়চারি করা দরকার। সেই মতো বাংলোর বারান্দা থেকে 3 ধাপ সিঁড়ি দিয়ে সবে সামনের মাটিতে পা দিয়েছি। এমন সময় মনে হলো পায়ের নিচের মাটি মৃদু নড়ে উঠল। ততদিনে আমি এখানকার এমন 2-1 মুহূর্তের কম্পনে অভ্যস্ত হয়ে গেছি, তাই ও নিয়ে বিশেষ মাথা ঘামালাম না। মিনিট 10 হাঁটার পর মাথা নিচু করে একটা সিগারেট ধরিয়ে মুখ তুলে তাকালাম। হাওয়ার বেগে আকাশ জুড়ে ছেঁড়া ছেঁড়া মেঘ এপাশ থেকে ওপাশ দৌড়ে বেড়াচ্ছে, আর সেই আকাশের উপর বড় পিচবোর্ড কাগজ কেটে মিশমির রেঞ্জটা কেউ যেন আটকে দিয়েছে। রেঞ্জটা চোখে পড়তেই হঠাৎ কেমন একটা অস্বস্তি হলো। অনেক সময় চেনা কোনো জিনিসে সামান্য পরিবর্তন হলে চোখে না ধরা পড়লেও মনে অস্বস্তি তৈরি হয়। এ যেন কতকটা সেরকম। তাই হাঁটা থামিয়ে সেদিকে চেয়ে রইলাম। একটু পরে অস্বস্তির কারণটা বুঝতে পেরেই আমি চমকে উঠলাম। মিশমি রেঞ্জের বাম দিকে তাকালে একেবারে গায়ে গায়ে দাঁড়ানো দুটো সুউচ্চ চূড়া রোজই চোখে পড়ে, কিন্তু এখন তারা একে অপরের থেকে বেশ কিছুটা দূরে সরে গেছে। নিজের চোখকে বিশ্বাস হলো না। স্তম্ভিত হয়ে ফ্যাল ফ্যাল করে সেই দিকেই তাকিয়ে থাকলাম। পায়ের তলার মাটি ততক্ষণে আবার কাঁপতে শুরু করেছে। এই ভূমিকম্প অন্য দিনের মতো নয়, এর কম্পনের মাত্রা অনেক অনেক বেশি। কিন্তু চরম বিস্ময়ে তখন পা নাড়ানোর মতন ক্ষমতাও আমার নেই। হঠাৎ মেঘের আড়াল সরে গিয়ে চাঁদের আলো এসে পড়তেই রেঞ্জের তুষার ধবল চূড়াগুলো তারকাখচিত কালো আকাশের বুকে রূপোর মতন চিকচিক করে উঠল। পাথরের মূর্তির মতো নিথর হয়ে দাঁড়িয়ে দেখলাম আকাশের বুকে রেঞ্জের উপর দিকের রেখাগুলো খুব ধীরে ধীরে ঠিক মাছ বা কোনো জলজ প্রাণীর গায়ের আশের মতন সরে সরে যাচ্ছে। একটা চরম আতঙ্কের সঙ্গে লড়াই করে কোনো রকমে পিছন ফিরে তাকাতেই রূপোর থালার মতন গোল পূর্ণিমার চাঁদ আমার চোখে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে পায়ের তলা থেকে মাটি সরে যেতেই কিছুতে যেন আঘাত পেয়ে আমি জ্ঞান হারালাম। দিনটা 1950 সালের 15ই আগস্ট। রাত আন্দাজ 7:45 নাগাদ মিশমি রেঞ্জে হওয়া ভূমিকম্পে অসম ও তিব্বত মিলিয়ে 70টি গ্রাম ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ হারায় প্রায় 4400 জন মানুষ। রিক্টার স্কেলে 8.7 পরিমাপের এই ভূমিকম্পের নাম দেওয়া হয় অসম তিব্বত ভূমিকম্প, যা আজ পর্যন্ত পৃথিবীর স্থলভাগে হওয়া বৃহত্তম ভূমিকম্প হিসাবে পরিচিত। এর ফলে উত্তর পূর্ব ভারতের কোথাও গোটা পাহাড় নিশ্চিহ্ন হয়ে যাওয়া, কোথাও কোথাও নতুন নদীপথ দেখা দেওয়ার মতন বহু ভৌগোলিক পরিবর্তন ঘটে। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার এই যে
চীনের লাসা থেকে সুদূর বার্মার প্লাটো পর্যন্ত বহু মানুষ মাটির নিচ থেকে ভেসে আসা বীভৎস সব আওয়াজ শুনতে পেয়েছিল। উদ্ধারকারী দল আমার জ্ঞানহীন দেহ খুঁজে পায় ভূমিকম্পের 18 ঘন্টা পর। কাঁধ, কনুই ও পায়ের হাড় ভাঙা ছাড়াও মাথায় ভয়ানক আঘাত পেয়ে 1.5 মাস জ্ঞানহীন ছিলাম। সাদিয়া ডিস্ট্রিক্টে আপৎকালীন ব্যবস্থা তৈরি হওয়া অসংখ্য অস্থায়ী হাসপাতালগুলোর একটিতে চিকিৎসা চলছিল। জ্ঞান ফিরতেই বাড়ির লোককে তাড় করি। তাদের ডেকে আনিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে আসি। এসব কথা এতদিন কাউকে বলিনি, তবে সেই থেকে আর কখনো পাহাড়ে যেতে পারিনি। আজও পূর্ণিমার রাতের দিকে চাইলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, না চাইলেও মনে পড়ে মিশমি রেঞ্জের কথা। আর মনে পড়ে কাঠের বারান্দায় বসে ম্যাকফার্লান সাহেবের বলা সেই কথাটা, কোনো কোনো পূর্ণিমার রাতের আকাশে ভরা চাঁদ এখনও মকরকে তার অসমাপ্ত ক্ষুধার কথা মনে করিয়ে দেয়। ধন্যবাদ। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।